চাঁপাইনবাবগঞ্জ শহরে একটি বাড়ি থেকে মরিয়ম বেগম নামে এক গৃহশিক্ষিকার বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় স্বামী স্ত্রী সহ ৩ জনকে আটক করেছে পুলিশ। প্রাথমিকভাবে স্বর্ণের দুলের জন্যই এই হত্যাকাণ্ড বলে ধারণা পুলিশের। সোমবার চৌকাপাড়ায় রুবেল সুমি দম্পতির বাড়িতে তাদের 2 সন্তানকে পড়াতে যান মরিয়ম বেগম। এরপর আর বাড়ি ফেরেননি তিনি। রাত পর্যন্ত মরিয়ম বেগমকে খুঁজে না পেয়ে থানায় জিডি করে পরিবার। মঙ্গলবার সকালে জরুরি সেবা নম্বর 999-এ ফোন করে রুবেল। এরপর রুবেল সুমির বাড়ি থেকে মরিয়মের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ। জিজ্ঞাসাবাদে মরিয়ম বেগমের স্বর্ণের দুল ছিনিয়ে নিয়ে বিক্রির কথা স্বীকার করেন সুমি। খোঁজ খবর করলাম, খোঁজ খবর করার পর আমি সকালবেলা শুনছি যে এখানে একটা লাশ পাওয়া গেছে। সেটা শুনে এত মাথা খারাপ, এসে দেখছি এটা আমার আম্মা। এদিকে পুলিশ বলছে অভিযুক্ত সুমির বিরুদ্ধে এর আগে বেশ কয়েকবার স্বর্ণ চুরির অভিযোগ তুলেছেন প্রতিবেশীরা। স্বর্ণের দুলের জন্যই মরিয়মকে হত্যা করা হয় বলে ধারণা পুলিশের। স্বর্ণটা নেওয়ার একটা মোটিভ আমরা এখানে পেলাম। তো আরও কোনো মোটিভ আছে কিনা বা খুনের কিভাবে প্রক্রিয়াটা কি, এইটা এখনো জিজ্ঞাসাবাদ চলছে। আটক দম্পতির জবানবন্দির ভিত্তিতে স্বর্ণের দুল উদ্ধার করেছে পুলিশ। আটক করা হয়েছে স্বর্ণকারকেও। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যান্টিনের আগুন ফায়ার সার্ভিসের 11টি ইউনিটের চেষ্টায় 1 ঘন্টা পর নিয়ন্ত্রণে আসে। এর আগে ভোর 6টার দিকে আগুন লাগলে আতঙ্কে ছোটাছুটি করেন রোগী ও স্বজনরা। আগুনে একজন নার্স আহত হয়েছেন আর ক্ষতিগ্রস্ত হয়েছে মেডিকেলের অপারেশন থিয়েটার। আরও জানাতে খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অভিজিৎ পাল। অভিজিৎ, আগুনের সূত্রপাত কিভাবে হয় এ বিষয়ে কিছু জানা গিয়েছে কিনা এবং আহত নার্সের চিকিৎসা শুরু হয়েছে কিনা জানাবেন। এখন পর্যন্ত আসলে আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে সেটি আসলে নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস এবং হাসপাতাল কর্তৃপক্ষ। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বা ওই ওটিতে ওই সময়তে যে সমস্ত স্টাফরা কাজ করেছেন, আমরা যখন তাদের সঙ্গে কথা বলেছি তারা বলছেন যে ওটির যে স্টোর রুম ছিল সেই স্টোর রুম থেকে মূলত আগুনের সূত্রপাত হয় এবং সেই সময় ওটির বাইরে যে পোস্ট অপারেটিভ সেন্টার ছিল সেখানে 7 জন রোগী অবস্থান করছিল। সেই 7 জন রোগীকে তারা বের করে নিয়ে যায়। ভেতরে 3 জন নার্স যখন আটকে যায় তখন তাদেরকে জানলা দিয়ে বের করার সময় একজন নার্স পড়ে গিয়ে আহত হয়েছেন আমরা জানতে পেরেছি। আর একজন ফায়ার সার্ভিসের কর্মী তিনি আহত হয়েছেন কাজ করতে এসে, যেটি ফায়ার সার্ভিসের খুলনা বিভাগীয় সহকারী পরিচালক মাসুদ সরকার তিনি আমাদেরকে জানিয়েছেন। আপনি দেখতে পাচ্ছেন যে এখন আসলে হাসপাতালের অন্যান্য যে সমস্ত বিভাগ রয়েছে সেই সব বিভাগের কার্যক্রম স্বাভাবিকভাবে শুরু হয়েছে। কিছু কিছু হাসপাতালের যে সমস্ত রোগীরা ওই সময় আতঙ্কিত হয়ে তারা বাইরে বেরিয়ে আসেন, তারা এখনো কিছু কিছু রোগী এখনো বাইরে অবস্থান করছেন। তারা আস্তে আস্তে তাদের পূর্বের যে জায়গা সেই পূর্বের জায়গাতে ফেরত যাচ্ছেন। আর ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ তারা ইতিমধ্যে আগুন নিভিয়ে তারা হাসপাতালের যে অবস্থা স্থান তারা ত্যাগ করেছেন। আমরা হাসপাতালের পরিচালক তিনি কিছুক্ষণ আগে হাসপাতালে এসে পৌঁছেছেন এবং তিনি খুব শীঘ্রই তারা হয়তো একটি ব্রিফিং করবেন সাংবাদিকদের এবং তখন তার ক্ষয়ক্ষতির পরিমাণ এবং অন্যান্য যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো নিয়ে তারা বিস্তারিত জানাবেন। তবে এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতির পুরোপুরি পরিমাণ হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে পাওয়া যায়নি এবং আগুনের যে সূত্রপাতটা আসলে কিভাবে হয়েছে সেটিও জানা যায়নি। তবে আমরা ভিতরে যেটি দেখতে পেয়েছি সেটি হচ্ছে যে ফায়ার সার্ভিসের ওই যে অপারেশনের থিয়েটারের ভিতরে যে স্টোররুমটা ছিল সেই স্টোররুমে অক্সিজেনের সিলিন্ডার এবং হচ্ছে যে এসি এটি বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে। কারণ আমরা দেখেছি যে দেয়াল হচ্ছে ফেটে গেছে এবং দেয়ালের যে ইট সেই ইটও কিন্তু খসে পড়েছে এবং ভিতরে একটি ভয়াবহ অবস্থা। 3 তলার এই জরুরি অপারেশন থিয়েটার ইউনিটটি এখন মোটামুটি একেবারেই বন্ধ করা হয়েছে এবং হাসপাতাল কর্তৃপক্ষ ক্ষয়ক্ষতি নিরূপণের কার্যক্রম তারা শুরু করেছে এবং ফায়ার সার্ভিস বলছে তারা অগ্নিকাণ্ডের কারণ আসলে উদ্ঘাটনের জন্য তারা তাদের যে তদন্ত সেই তদন্ত কার্যক্রম চলছে। সকাল 6টার আগে মূলত হাসপাতালের যারা রোগীরা আছেন তারা প্রথম এই আগুন দেখতে পান এবং তারপরে তারা নিচে নেমে আসেন। আর ওটিতে যে সমস্ত রোগী ছিল তাদেরকেও বের করে আনা হয়েছে। তো কোনো রোগীর হতাহতের খবর আমরা এখন পর্যন্ত জানতে পারিনি। এখন পর্যন্ত 2 জন ব্যক্তি আমরা আহত হওয়ার খবর পেয়েছি, যার মধ্যে একজন নার্স রয়েছেন এবং একজন ফায়ার সার্ভিসের কর্মী রয়েছেন। হয়তো বাইরে আসলে আর তেমন বড় ধরনের কোনো দুর্ঘটনার খবর
খবর আমরা এখন পর্যন্ত জানতে পারিনি। আমরা দেখতে পাচ্ছি যে খুলনা জেলা প্রশাসক তিনি এখানে উপস্থিত হয়েছেন এবং ঘটনাস্থল তিনি পরিদর্শন করেছেন এবং হাসপাতাল কর্তৃপক্ষের সাথে তিনি কথাও বলেছেন এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা তারাও হাসপাতালে উপস্থিত হয়েছেন এবং তারা এই ক্ষয়ক্ষতির পরিমাণগুলো তারা দেখভাল করছেন এবং নিরূপণ করছেন এবং খুব শীঘ্রই আসলে হয়তো হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে আসলে ক্ষয়ক্ষতির পরিমাণ এবং আগুনের সূত্রপাতের প্রাথমিক যে কারণ সেই কারণগুলো জানা যাবে। তবে এখন হাসপাতালের কার্যক্রম স্বাভাবিক রয়েছে। হাসপাতালের অন্যান্য যে ইউনিটগুলো রয়েছে আমরা দেখতে পাচ্ছি সেই ইউনিটগুলোর কার্যক্রমও আমরা দেখতে পাচ্ছি যে খুবই স্বাভাবিকভাবে চলছে এবং হাসপাতালের যে সমস্ত কর্মকর্তা ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন তারা হাসপাতালে উপস্থিত হয়েছেন রোগী দেখতে পাচ্ছেন। আপনি দেখতে পাচ্ছেন যে খুলনার যিনি জেলা প্রশাসক আছেন তিনি আসলে স্থানে উপস্থিত হয়েছেন এবং তিনি হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এখন সম্ভবত তিনি বেরিয়ে যাচ্ছেন। আমরা অতি শীঘ্রই আশা করব যে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে জানা যাবে এবং এই অগ্নিকাণ্ডের ঘটনায় আসলে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং কিভাবে আসলে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে সেটি আসলে ভবিষ্যতে নিশ্চিত হওয়া যাবে এবং এরপরে হাসপাতাল কর্তৃপক্ষের যে পর্যায়ক্রমিক যে কার্যক্রম সেই কার্যক্রম জানা যাবে। আমরা যেটা জানতে পেরেছি এখন হাসপাতালের পরিবেশ স্বাভাবিক রয়েছে। ফায়ার সার্ভিস হাসপাতাল স্থান ত্যাগ করেছে এবং হাসপাতালের অন্যান্য ইউনিটের যে চিকিৎসা কার্যক্রম সেই চিকিৎসা কার্যক্রম চালু রয়েছে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী অভিজিৎ পাল। গুলশান লেককে কেন্দ্র করে নাগরিক সুবিধা বাড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এক বৈঠকে এই নির্দেশ দেন তিনি। বৈঠকে গুলশান লেকের পানি দূষণ রোধ, পরিবেশগত ভারসাম্য রক্ষা, সৌন্দর্য বর্ধন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী, ঢাকার 2 সিটি কর্পোরেশনের প্রশাসক এবং বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবরা এই বৈঠকে উপস্থিত ছিলেন। তারা লেকের বর্তমান পরিস্থিতি তুলে ধরে টেকসই উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা ও উদ্যোগ নিয়ে মত দেন। অনির্বাচিত সরকার হয়েও নির্বাচনের 3 দিন আগে যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি করে জাতির সাথে অন্যায় করেছেন মোহাম্মদ ইউনূস। এমন মন্তব্য সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খানের। আরেক সাবেক সচিব AHM শফিকুজ্জামান এমন চুক্তি কার্যকর হবে কিনা তা নিয়ে সংশয় জানান। মঙ্গলবার সকালে রাজধানীতে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। রাজধানীর বনানীতে কৌশলগত সম্পদে দেশীয় বিনিয়োগের অগ্রাধিকার শিরোনামে গোলটেবিল আলোচনার আয়োজন করে সেন্টার ফর স্ট্র্যাটেজিক রিসার্চ। যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি বিষয়ে জনগণ জানতে পারবে কিনা, এসব চুক্তি আলোর মুখ দেখবে কিনা তা নিয়ে সংশয় জানান সাবেক সচিব AHM শফিকুজ্জামান। যদি এমন চুক্তি করা হয় বা এমন একটা বিষয় যেটা আমরা দেখলাম যে US ট্রেড যে ডিল হয়েছে এবং তখন আমি সরকারি ছিলাম এবং সেখানে আপনার নন ডিসক্লোজার বলে আপনার কারোর সাথে আলোচনা করা হলো না, যে ডকুমেন্টটা দিল সেটা স্বাক্ষর করা হলো, এই জায়গাটা কিন্তু জনগণকে বিচ্ছিন্ন রাখা হচ্ছে এবং এই বিচ্ছিন্ন রাখার কারণেই কিন্তু এই মাঝে মাঝে আপনার এরকম বিস্ফোরণ হয়। চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে না দিলে কোনোভাবেই চলবে না। মোহাম্মদ ইউনূসের এমন দাবির সমালোচনা করেন নাগরিক ঐক্যের সভাপতি। মার্কিন বাণিজ্য চুক্তির তীব্র বিরোধিতাও করেন তিনি। 25 বছরের গোলামির চুক্তির জন্য যে কি লড়াই করেছি, ভারতের সাথে যে চুক্তি আমরা করেছিলাম, এখন আমেরিকার সাথে যেটা করলাম এইটা কি? এটা তো বহুজন আমাকে এরকমও বোঝাবার চেষ্টা করেছে, এছাড়া আমাদের গার্বেজ বাঁচত নাকি? তো গার্বেজ কি সত্যি বাঁচত না? মানে এরকম কি কোনো ব্যবসা হয় যেখানে মিউচুয়াল ইন্টারেস্ট থাকে না? তাহলে আমার ইন্টারেস্ট আছে, তার ইন্টারেস্ট নাই, সেটার একটা ব্যবসা হতে পারে? কিন্তু আমরা সেরকম তত্ত্ব প্রচার করবার চেষ্টা করেছি। স্বাধীনতার পর বিদেশিদের সাথে সব চুক্তি প্রকাশের দাবি করে সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান বলেন, ইউনূস গোলামির উপর গোলামি চুক্তি করেছেন বলে সমালোচনা রয়েছে। এই চুক্তি করার ব্যাপারে উনি যে সময়টা নিয়েছেন সেই সময়টা খুব ইম্পর্টেন্ট এবং এই সময়ে উনি এটা নৈতিকভাবে করতে পারেন না। উনি এটা অন্যায় করেছেন, এটা বাংলাদেশের মানুষের সাথে অবিচার করেছেন, গোলামির চেয়ে গোলামির চুক্তি করেছেন ডক্টর ইউনূস। পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি বলেন, নিজস্ব ভিত্তি নির্মাণ করে এর সাথে বিদেশি বিনিয়োগের সমন্বয়ে উন্নয়ন করতে চায় সরকার। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের 1/3 জেলায় জন্ম নিয়ন্ত্রণ সামগ্রীর সংকট দেখা দিয়েছে। বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্য অনুযায়ী জন্ম নিয়ন্ত্রণের অস্থায়ী ব্যবস্থার নানা সামগ্রীর চাহিদা 60% থাকলেও সরবরাহ আছে মাত্র 12%। বিগত স্বৈরশাসক ও অন্তর্বর্তী সরকারের অব্যবস্থাপনায় এ সংকট তীব্রতর হয়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। এ নিয়ে সতর্ক বার্তাও দিয়েছেন তারা। শাহিদা বেগম দিনমজুর বাবুল হোসেনের হাত ধরে দাম্পত্য জীবনে শুরু করেন রাজধানীর করাইল বস্তিতে।
পেশায় গৃহিণী এই নারী ৩৮ বছরে হয়েছেন ৮ সন্তানের জননী। সন্তানদের ভরণ পোষণ দিতে না পারায় চোখের পানি ফেলেন এই দম্পতি। রিজিকের মালিক আল্লাহ, এই হিসাবে আপনার সন্তান নষ্ট করি নাই। আমরা এগুলা কোনো সময়ও ব্যবহার করি না, বুঝছেন। এগুলা দেখা যায় অনেক মানুষের ক্ষয়ক্ষতিও হয়। আমার যে মেয়ে সন্তান নাই, আমার ছেলে সন্তান একজন করতে করতে ৩-৪ জনের হয়েছে, আমার একটা মেয়ে সন্তান জন্ম হয় না। প্রান্তিক পর্যায়ে তো দূরের কথা, খোদ রাজধানীর নিম্ন আয়ের মানুষের কাছেই পৌঁছায়নি জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির বার্তা ও সামগ্রী। অব্যবস্থাপনার কারণে আন্তর্জাতিকভাবে প্রশংসিত বাংলাদেশের পরিবার পরিকল্পনা কাঠামো আজ ভেঙে পড়ার মুখে। বিগত সরকারদের আমলে পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ না করাই এর মূল অন্তরায় বলে জানান সংশ্লিষ্টরা। এতে একদিকে যেমন বাড়বে নিম্ন আয়ের মানুষের চিকিৎসা ব্যয়, তেমনি রাষ্ট্রের জন্য বৃদ্ধি পাবে জনসংখ্যা চাপ। জাতিসংঘের তথ্য অনুযায়ী ১৯৭৫ সালে বাংলাদেশের মোট প্রজনন হার ছিল প্রতি নারীতে ৬.৩ সন্তান। ৩০ বছরের মধ্যে তা কমে ৩.০তে নেমে আসে এবং ২০২২ সালে দাঁড়ায় ২.৩-এ। তবে ২০২৩ সাল থেকে তা বেড়ে ২.৪ সন্তানে হয়েছে, অর্থাৎ দেশে প্রথমবারের মতো ঊর্ধ্বগতিতে জনসংখ্যা সূচক। ঢাকার দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান, গত ৪ থেকে ৫ মাস ধরে জন্ম নিয়ন্ত্রণ সামগ্রীর তীব্র সংকট। অপারেশন প্ল্যান আসলে আমাদের এক্সটেনশন হয় না বা মঞ্জুর হয় না, বিদায় আমাদের এই সরবরাহটা আমরা পর্যাপ্ত পরিমাণ পাই নাই। ক্যামেরার সামনে কথা না বললেও ক্রয় প্রক্রিয়ায় ব্যর্থতা ও দুর্নীতির কারণে এ সংকট বললেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক আবুল কালাম আজাদ। কিছু বললেন না, তাহলে আপনি না করে কেন গেলেন? প্ল্যান পাস না করে আপনার কিছু না দেখিয়ে আপনি কেন প্রশ্ন তো তাদের করা উচিত। বিগত আওয়ামী সরকারের আমলে জনসংখ্যা নীতিতে গুরুত্ব কমে যাওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি বলছেন বিশেষজ্ঞরা। যেই ধারাবাহিকতায় গত ১৯ বছর জাতীয় জনসংখ্যা কাউন্সিলের কোনো মিটিং হয় নাই, অন্তত এই বর্তমানে যে নির্বাচিত সরকার, সেই সরকার একটা মিটিং প্রাইম মিনিস্টারের নেতৃত্বে যদি হতো, তাহলে আমরা তো আসলে সবকিছুই সর্বোচ্চ পর্যায়ে না গেলে আসলে ফোকাস দিতে পারি না। বিশেষজ্ঞদের মতে জন্ম নিয়ন্ত্রণ সামগ্রীর সংকট দেশের কয়েক দশকের অগ্রগতিকে পিছিয়ে দিতে পারে। কমোডিটির যে সাপ্লাইটা যত দেরি হবে ফিল্ড পর্যায়ে পৌঁছাতে, তত এর সিভিয়ারিটিটা বাড়তে থাকবে। শিকদার মেহেদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কোরবানির ঈদকে সামনে রেখে দেশের বিভিন্ন জেলায় জমে উঠতে শুরু করেছে পশুর হাট। জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে কৃষক ও খামারিরা গরু নিয়ে আসছেন হাটে, আর ব্যবসায়ীরা এসব হাট থেকে পশু কিনে বিক্রি করেন দেশের বিভিন্ন এলাকায়। এবারও ছোট মাঝারি গরুর চাহিদা সবচেয়ে বেশি। দক্ষিণ পশ্চিমাঞ্চলের অন্যতম বড় মেহেরপুরের পাবন্দি হাট। ঈদ উপলক্ষে সাপ্তাহিক এ হাটে বেড়েছে গরু বেচা কেনা। অন্য সময়ে এ হাটে গরু তোলা হয় ২৫০০ থেকে ৩০০০। ঈদ উপলক্ষে প্রতি হাটে আসছে ৫,০০০-এর বেশি গরু। এখান থেকে পশু কিনতে ভিড় করছেন ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, বরিশাল সহ বিভিন্ন এলাকার ব্যবসায়ীরা। আকার অনুযায়ী এক একটি গরু বিক্রি হচ্ছে ১ লাখ থেকে ৪ লাখ টাকা পর্যন্ত। ঢাকা থেকে আইছি মেহেরপুর হাটে, এইখান থেকে আমরা কয়েকশো গরু নিয়ে যাব। প্রতি বছরে আমরা এখান থেকে গরু নিয়ে সিরাজগঞ্জ অনেক হাট আছে, ওখানে আমরা বিক্রি করি। সীমান্ত জেলা চুয়াডাঙ্গাতেও জমে উঠেছে পশুর হাট। এ হাটে বড় গরুর চেয়ে মাঝারি গরুর চাহিদাই বেশি। বিক্রেতারা বলছেন গরু লালন পালনে খরচ বাড়ায় লাভ তুলনামূলক কম। খুব সুন্দর সুন্দর গরু পাওয়া যাচ্ছে আমাদের ৯ মাইলের হাটে। ৯ মাইলের প্রচুর গরু আমদানি হয়েছে, কিন্তু দামও মোটামুটি চওড়া ছিল। এবারের ঈদে জেলায় ১,০০০ কোটি টাকার পশু বিক্রির আশা প্রাণী সম্পদ অধিদপ্তরের। প্রাণী সম্পদ বিভাগ থেকে প্রতিটি হাটেই প্রায় আমাদের ভেটেনারি মেডিকেল টিম থাকবে, যেখানে ক্রেতা এবং বিক্রেতা দুইজনে আমাদের সহযোগিতা নিতে পারবে। বেশ করে অসুস্থ গরুগুলিকে তাৎক্ষণিক ট্রিটমেন্ট দেওয়া হবে। লালমনিরহাটেও জমে উঠতে শুরু করেছে কোরবানির পশুর হাট। বিভিন্ন হাট ও খামার ঘুরে পছন্দের পশু কিনছেন ক্রেতারা। দাম দর আসলে চলতেছে, দেখি এখান থেকে গরু কালেক্ট করা যায় কিনা। কোরবানির জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি, এখানে গরু দেখার জন্য আসছি। এবছর লালমনিরহাটে কোরবানির জন্য ২,৬,৪৬২টি গবাদি পশু প্রস্তুত করা হয়েছে। বিপরীতে জেলায় চাহিদা রয়েছে প্রায় ১,৫২,৮৮৪টি পশুর। তানিয়া নাসরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
দেশের চাহিদার তুলনায় কোরবানির পশু বেশি আছে বলে জানিয়েছেন প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। বলেন, ঈদের আগে পশু চোরাচালান ঠেকাতে কঠোর ব্যবস্থা নিয়েছে সরকার। অন্যদিকে শুধু বিরোধিতার জন্য সরকারের ভালো কাজের সমালোচনা না করার অনুরোধ জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। মঙ্গলবার এক সেমিনারে এসব বলেন দুই মন্ত্রী। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বসছে পশুর হাট, বাড়ছে দেশি পশুর চাহিদা। কোরবানির জন্য দেশে মোট 1,34,23,000 গবাদি পশু মজুদ আছে, যা চাহিদার তুলনায় 22 লাখ বেশি। ঢাকায় এক সেমিনারে এসব তথ্য জানিয়ে মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী জানান, সীমান্তে পশু চোরাচালান ঠেকাতে কঠোর ব্যবস্থা নিয়েছে সরকার। আমরা কিন্তু নির্দেশনা দিয়েছি যে বর্ডার এলাকায় কোনোভাবে যাতে এবার গবাদি পশু ওই পার থেকে না আসতে পারে, সেই ব্যাপারে সর্বোচ্চ পদক্ষেপ আমরা নিয়েছি। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ঘোষণাপত্র থেকে বাস্তব পদক্ষেপ, চ্যালেঞ্জ ও এগিয়ে যাওয়ার পথ শীর্ষক সংলাপের আয়োজন করে সিটিজেন ডায়ালগ। এতে যোগ দেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। তার আলোচনায় গুরুত্ব পায় সরকারের খাল খনন কর্মসূচি। খাল খনন কর্মসূচি আমরা কেন শুরু করেছি? এই সকল দিক বিবেচনা করেই। আপনি বলছেন দখলের কথা, আপনাকে যদি খাল যদি খনন না করেন তো সেখানে তো দখলই হবে। আলোচনায় নদীপথের সুরক্ষা, মৎস্য সম্পদের সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে রক্ষার উদ্যোগ নেওয়ার তাগিদ দেন বক্তারা। বর্তমানে মাহিমা হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। উত্তরাঞ্চলে ঈদযাত্রায় সাভারের বাইপাইল থেকে শ্রীপুর পর্যন্ত বেশ কয়েকটি পয়েন্টে যানজটের শঙ্কায় যাত্রী ও চালকরা। ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজের কারণে সড়কে ছোট বড় গর্ত আর সংকীর্ণ রাস্তার কারণে প্রতিদিনই পোহাতে হয় ভোগান্তি। ঈদে ঘরমুখী মানুষের স্বস্তির যাত্রা নিশ্চিতে অতিরিক্ত জনবল নিয়োগের আশ্বাস প্রশাসনের। সাভারের নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাইল থেকে শ্রীপুর পর্যন্ত উত্তরাঞ্চলগামী লেনের কয়েকটি পয়েন্টে চলছে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ। 24 কিলোমিটার দীর্ঘ এক্সপ্রেসওয়ে প্রকল্পের কারণে খানাখন্দ ও কোথাও কোথাও সরু হয়ে গেছে মূল সড়ক। যানজটের ভোগান্তি তাই এ পথে নিত্যসঙ্গী। শিল্প অধ্যুষিত এলাকা হওয়ায় যানজটের দুর্ভোগ চরম রূপ নেয় কলকারখানা ছুটির সময়। প্রায় 10 মিনিটের পথ পাড়ি দিতে সময় লাগে 1.5-2 ঘন্টাও। ঈদযাত্রায় ভোগান্তি আরও কয়েক গুণ বেড়ে যাওয়ার শঙ্কা যাত্রী ও চালকদের। জায়গায় জায়গায় গর্ত করে, মানে 2 লেনের রাস্তা এখন 1 লেনও গাড়ি চলাচল করে। মাঝে মাঝে কাজের জন্য রাস্তা ব্লক করে রেখে দেয়। সিঙ্গেল রাস্তা তার মধ্যে আবার ভাঙ্গা আছে, এর লেগে মনে করেন যে বাইপেল দিঘা রপ্তানি দিয়ে মনে করেন 3-4 ঘন্টা লাগে। অতিরিক্ত ফোর্স মোতায়েন করে ট্রাফিক সুব্যবস্থাপনা ফিরিয়ে আনতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে। সাভার হাইওয়ে থানা পুলিশ বলছে, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কে যেসব অংশে যানজটের শঙ্কা রয়েছে সেখানে অতিরিক্ত সদস্য মোতায়েন থাকবে। মানুষকে যাতায়াতে সহায়তা করেছি এবং ঈদেও আমরা যদিও বাড়তি চাপ মানুষের পাশাপাশি পশুবাহিত যানবাহনের চলাচল সেই ক্ষেত্রে আরও চাপ বৃদ্ধি পাবে, তথাপি আমরা আশা করি এই ঈদেও আমরা নির্বিঘ্নে মানুষের যাতায়াতের জন্য মহাসড়ক ব্যবহারে সহায়তা করব। সাভারের নবীনগর চন্দ্রা মহাসড়কের গাজীপুরের চন্দ্রা হয়ে উত্তরের পথে যাতায়াত করেন 20 জেলার মানুষ। সড়কে গতি ফেরাতে প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে নেওয়ার দাবি সাধারণের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরও জানাতে সাভার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রুবেল আহমেদ। রুবেল, যাত্রীদের ভোগান্তি কতটা বেড়েছে এবং ভোগান্তি কমাতে প্রশাসন কি ব্যবস্থা নিয়েছে জানাবেন? দেখুন, আমরা সংবাদটিতে যেমনটি বলছিলাম, ঢাকা আসলে এলিভেটেড এক্সপ্রেসের নির্মাণ কাজের জন্য বাইপাইল থেকে শ্রীপুর অংশে কিন্তু প্রতিদিনই যানজটের সৃষ্টি হচ্ছে। আপনি হয়তোবা ক্যামেরার মাধ্যমে এখনও দেখতে পাচ্ছেন যে আমি যে অংশটিতে দাঁড়িয়ে আছি এই অংশে কিন্তু এলিভেটেড এক্সপ্রেসের নির্মাণ কাজ চলছে এবং এখানে কিন্তু যানবাহনের একটি দীর্ঘ লাইন তৈরি হচ্ছে এবং এই যানবাহনগুলো কিন্তু ধীর গতিতে উত্তরবঙ্গের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে এবং এই ধীর গতির যে কারণ এখানে আসার পরে আমার কাছে দৃশ্যমান হয়েছে সেটি হচ্ছে যে এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজের কারণে রাস্তা কিন্তু অনেকটা সরু হয়ে গেছে, যার কারণে 2 লেনের গাড়িগুলো কিন্তু 1 লেন করে যেতে হচ্ছে এবং এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজের জন্য কিন্তু মাঝে মধ্যেই এই এলিভেটেড এক্সপ্রেসের কাজের যে নির্মাণ সামগ্রী নিয়ে আসা হচ্ছে বা কাজের জন্য যে যানবাহনগুলো এদিক থেকে সেদিক নেওয়া হচ্ছে, যার কারণে কিন্তু অনেক সময় কিন্তু যানবাহনগুলোকে থামিয়ে দিয়ে কিন্তু কাজ চলমান রাখা হচ্ছে, যার ফলশ্রুতিতে এই
সড়কটিতে কিন্তু প্রতিনিয়ত যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে এবং আসন্ন ঈদে এই ভোগান্তি আরো কয়েকগুণ বেড়ে যাবে বলে সড়ক ব্যবহারকারী যারা রয়েছেন তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। তো ঈদে যাত্রীদের স্বস্তি দেওয়ার জন্য কি উদ্যোগ নেওয়া হচ্ছে এই বিষয় নিয়ে আমরা পুলিশের সাথে কথা বলেছিলাম। পুলিশ আমাদেরকে জানিয়েছেন যে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজের কারণে বাইপাইল থেকে শ্রীপুরে যে অংশে এই মুহূর্তে যানবাহনের ধীরগতি তৈরি হচ্ছে, এখানে তারা অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করবে যেন কোনো ধরনের যানবাহন যত্রতত্রভাবে গাড়ি থামিয়ে যাত্রী উঠানামা করাতে না পারে, যার কারণে কিন্তু অতিরিক্ত পুলিশ সদস্য এখানে কাজ করবে বলে আমাদেরকে জানিয়েছে। এবং এই নির্মাণ কাজের জন্য কিন্তু মাঝে মধ্যে যানবাহনগুলো আটকে রেখে কিন্তু কাজ চালানো হচ্ছে, এর কারণে কিন্তু যানজট সৃষ্টি হচ্ছে। এজন্য আমরা এলিভেটেড এক্সপ্রেসওয়ের যিনি প্রকল্প পরিচালক রয়েছেন শফিকুল ইসলাম, তার সাথে আমরা কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন আগামীকাল এলিভেটেড এক্সপ্রেসওয়ের যে কাজ চলমান রয়েছে এটি আগামীকাল পর্যন্ত করা হবে। এরপরে কিন্তু তারা বলছেন যে ঈদের জন্য, ঈদযাত্রার জন্য এই এলিভেটেড এক্সপ্রেসওয়ের অন্তত বাইপাইল থেকে শ্রীপুর পর্যন্ত যে অংশ রয়েছে এই অংশে কিন্তু তারা কাজ স্থগিত রাখবে এবং প্রায় 1.5 শতাধিক ট্রাফিক কন্ট্রোলার তারা নিয়োগ করবেন বলে এলিভেটেড এক্সপ্রেসের কর্তৃপক্ষের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। এবং তারা বলছেন ঈদে যানবাহনের অতিরিক্ত চাপে যে ভোগান্তি হবে এই জন্য এলিভেটেড এক্সপ্রেসের যিনি প্রকল্প পরিচালক রয়েছেন শফিকুল ইসলাম, তিনি যাত্রী সাধারণের কাছে তিনি কিন্তু দুঃখ প্রকাশ করেছেন এবং তিনি আশার বাণী শুনিয়েছেন। তিনি বলছেন এবারের ঈদেই যাত্রীদের এমন ভোগান্তি সড়কের কারণে হয়তো পেতে হবে, আগামী ঈদে কিন্তু এই যে সড়কের খানাখন্দ যে অংশ রয়েছে তিনি বলছেন ঈদের পরে এই অংশে ঢালাই দিয়ে এই সড়কগুলো সংস্কার করা হবে। তিনি প্রত্যাশা করছেন, তিনি আশা করছেন এর পরের ঈদ থেকে যারা ঘরমুখে মানুষ রয়েছেন তারা স্বস্তিদায়কভাবে এই সড়ক ব্যবহার করে তারা উত্তরবঙ্গে যেতে পারবে। সাভার থেকে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী রুবেল আহমেদ। ঈদ ঘিরে উত্তরাঞ্চলের জেলাগুলোয় যাত্রা করবেন বিপুল সংখ্যক মানুষ। তবে ঈদযাত্রায় ভোগান্তির কারণ হতে পারে গাইবান্ধার গোবিন্দগঞ্জের সড়ক সংস্কারের কাজ ও মহাসড়কের পাশের হাটবাজার। ঈদে যাত্রী ভোগান্তি কমাতে সড়কে আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন সহ নানা উদ্যোগের কথা জানিয়েছে প্রশাসন। যমুনা সেতুর পশ্চিম প্রান্ত থেকে হাটিকুমরুল গোল চত্বর হয়ে যানবাহন চলাচল করে পাবনা, রাজশাহী ও বগুড়ার পথে। ঈদযাত্রায় বগুড়া রংপুর মহাসড়কে থাকে যানবাহনের ব্যাপক চাপ। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন গাইবান্ধার গোবিন্দগঞ্জ অংশে সড়ক উন্নয়নের কাজ চলায় যানবাহনের ধীরগতি ও যানজট হতে পারে। এছাড়া মহাসড়কে অন্তত 27টি স্থানে গরুর হাটকে কেন্দ্র করে যানজটের শঙ্কা রয়েছে। রাস্তাঘাট একবারে ক্লিয়ার, নিখুঁত ক্লিয়ার আছে, যানজট হবে না ঈদের আল্লাহর রহমতে। কুড়িগ্রাম থেকে বগুড়া পর্যন্ত গাড়ি চালাই, প্রতিবারেই তো গোবিন্দগঞ্জে জাম হয়। তা আমার তো মনে হচ্ছে যেহেতু কাজ এখনো শেষ হয় নাই, তা আমার মনে হয় যে এবারও মনে প্রচণ্ড জাম হতে পারে। যান চলাচল নির্বিঘ্ন করতে ইতোমধ্যেই সিরাজগঞ্জের হাটিকুমরুল ইন্টারচেঞ্জে বগুড়ামুখী একটি লেন খুলে দেওয়া হয়েছে। এছাড়া পশুরহাটকে কেন্দ্র করে সড়কে বিশৃঙ্খলা কমাতে থাকছে পুলিশের বাড়তি নজরদারি। যে কোনো যানজট বা অন্য কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আমাদের বগুড়া এবং রংপুর রিজিয়ন দুটো মিলে 6 প্লাটুন ফোর্স থাকবে এপিবিএন এবং আরআরএফ থেকে। এর পাশাপাশি আনসার রয়েছে এবং তারপরেও যদি কোনো উদ্ভূত পরিস্থিতির সৃষ্টি হয় আমাদের র্যাব সেখানে সহায়তা করবে। গত বছর ঈদুল আজহার আগের দিন যমুনা সেতু দিয়ে রেকর্ড 64,000-এরও বেশি যানবাহন চলাচল করে। এবার সে সংখ্যা আরও বাড়তে পারে। তবে পশুরহাটের ব্যবস্থাপনা ঠিক থাকলে মহাসড়কে ভোগান্তি হবে না বলছেন বাস মালিকরা। যমুনা সেতুর পর থেকে আমাদের বগুড়া গোবিন্দগঞ্জ পর্যন্ত মোটামুটি কালভার্ট বলেন, ব্রিজ বলেন, ফ্লাইওভার বলেন, টার্মিনাল বলেন, সব কিছু সচল। এখন যানজট হওয়ার কোনো এইবারের সম্ভাবনা নাই। যমুনা সেতু হয়ে চলাচল করে উত্তরের 16 জেলার যানবাহন। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। বাংলার চা শ্রমিকদের ইতিহাসে রক্ত ঝরা বেদনার দিন 20 মে। 1921 সালের এই দিনে ব্রিটিশ শাসকদের অমানবিক নির্যাতন থেকে বাঁচতে মুল্লুকে চল আন্দোলনের ডাক দিয়ে নিজ ভূমিতে ফিরতে চেয়েছিলেন চা শ্রমিকরা। কিন্তু চাঁদপুরের মেঘনার ঘাটে ব্রিটিশ বাহিনীর নির্বিচার গুলিতে প্রাণ হারান হাজারো শ্রমিক। 105 বছর পেরিয়ে গেলেও সেই ঐতিহাসিক দিনটিতে সাধারণ ছুটি ও জাতীয় চা শ্রমিক দিবস হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি পূরণ হয়নি। ব্রিটিশ আমলে ভারতের বিভিন্ন অঞ্চল থেকে সিলেট ও আসামের চা বাগানগুলোতে নিয়ে আসা হয়েছিল শ্রমিকদের। কঠোর শ্রম আর অমানবিক নির্যাতনের শিকার হয়ে 1921 সালে ফুঁসে ওঠেন তারা। হাজার হাজার শ্রমিক সিদ্ধান্ত নেন নিজেদের আদিনিবাস বা মুল্লুকে ফিরে যাওয়ার, কিন্তু তা হতে দেয়নি ব্রিটিশ শাসকরা।
সে বছরের ২০ মে চাঁদপুরের মেঘনা নদীর তীরে পৌঁছালে তাদের উপর নির্বিচারে গুলি চালায় ব্রিটিশ গোর্খা বাহিনী। ২০ মে চা শ্রমিকদের জন্য একটা বেদনাদায়ক দিন। আমাদের পূর্বপুরুষদেরকে নিয়ে আসছিল মিথ্যা প্রলোভন দেখিয়ে, যে আশা দিয়ে তাদেরকে আনা হয়েছিল সেই আশাটা ভঙ্গ করা হয়েছে। নিপীড়ন নির্যাতন শুরু করা হয়েছে। পূর্বপুরুষরা যখন এদেশ ছেড়ে যখন তারা চলে যেতে চাইল, নির্বিচারে গুলি করা হলো চাঁদপুর মেঘনা ঘাটে। রক্তাক্ত সেই ঘটনার ১ শতাব্দী পেরিয়ে গেছে। চা শ্রমিক নেতারা বলছেন, পূর্বপুরুষদের আত্মত্যাগের দিনটি স্মরণ করে দেশের সব চা বাগানে ২০ মে সাধারণ ছুটি ও জাতীয় চা শ্রমিক দিবস ঘোষণা করা উচিত। আমি চাই জাতীয়ভাবে চা শ্রমিক দিবস হিসাবে সেটা স্বীকৃতি দেওয়া হোক এবং ওই দিনটা পালনের জন্য প্রত্যেকটা চা বাগান যাতে স্ববেতনে ছুটি দিয়ে মজুরি দিয়ে ছুটি প্রদান করে। বর্তমানে দেশে নিবন্ধিত ১৭০টি চা বাগানের মধ্যে ১৩৪টি মৌলভীবাজার, সিলেট ও হবিগঞ্জে। এসব বাগানের প্রায় ১০ লাখ জনগোষ্ঠী এখনও রয়েছে নানা সংকটে। মূল্যকে চলো আন্দোলনে চাঁদপুরের মেঘনাঘাটে ব্রিটিশ পুলিশের গুলিতে কয়েকজন চা শ্রমিক নিহত হয়। চা শ্রমিকদের ইতিহাসে এটা একটা হৃদয় বিদারক ঘটনা। বর্তমান বাংলাদেশের চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে পাশাপাশি চা শিল্পকে এগিয়ে নিয়ে যেতে আমরা কাজ করছি। অধিকার আদায়ের দিন ২০ মের ইতিহাস নতুন প্রজন্মের কাছে বাঁচিয়ে রাখার দাবি চা শ্রমিকদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।